দেখো আজকে আমরা উদ্ভিদ এবং প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন কোষের ভূমিকা বা টিস্যু নিয়ে আমরা মূলত আলোচনা করব। হ্যাঁ, টিস্যু। তো এটা তোমাদের জন্য নতুন। সো আমরা ওভাবে করে শুরু থেকে পড়ব এবং কিছুটা বোরিং লাগতে পারে এই পড়াশোনাগুলো, একটু কঠিন আছে, মানে কঠিন বলতে তোমাদের কাছে নতুন তো একটু, তাই হ্যাপেজার্ড লাগবে, একটু কঠিন মনে হবে, স্বাভাবিক এটা। বাট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনিও, যেগুলা গুরুত্বপূর্ণ বলবো এগুলো একটু দেখিও। আমি পড়ানোর পরে নিজের একবার পড়ে নিও, তাহলে হচ্ছে প্রথমবার পড়া শেষ হয়ে গেলে দ্বিতীয়বার থেকে সহজ লাগবে কিছুটা। ঠিক আছে? সো মনোযোগী হও, হ্যাঁ, কারণ এগুলো রিলেট করতে পারবে না সহজে, এই জন্য একটু কঠিন লাগে। আচ্ছা, দেখো আমাদের কোষ জীবদেহের গঠনের একক, মানে হলো আমাদের এই জীবদেহটা অসংখ্য কোষ নিয়ে গঠিত। হ্যাঁ, এগুলো গঠনের একক হলো কোষ। এককোষী এবং বহুকোষী প্রাণীদের কোষের কাজ ভিন্ন ভিন্নভাবে পরিচালিত হয়। পৃথিবীর আদি প্রাণীর আবির্ভাবের প্রথম দিন থেকে আজ পর্যন্ত এককোষী প্রাণী প্রোটোজোয়া পর্বের প্রজাতিগুলো তাদের দেহের প্রায় সব ধরনের ক্রিয়াকলাপ, যেমন খাদ্য গ্রহণ, দেহের বৃদ্ধি ও প্রজনন একটি কোষের মধ্যে সম্পন্ন করে থাকে। বহুকোষী প্রাণীদের দেহকোষের মধ্যে ভিন্নতা আছে বৈচিত্র্য। আচ্ছা, টিস্যু। টিস্যু মানে কি? এই যে টিস্যু, টিস্যু মানে হলো, আমরা জানি যে আমাদের দেহের গাঠনিক একক হলো কোষ। হ্যাঁ, কার্যকলাপের একক কোষ। অনেকগুলা কোষ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে তখন আমরা তাকে কি বলবো? টিস্যু। অনেকগুলা কোষ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে তাকে আমরা টিস্যু বলবো। তাহলে টিস্যু কীভাবে তৈরি হয়? অনেকগুলা কোষ মিলে তৈরি হয়। ঠিক আছে? অনেকগুলা কোষ মিলে তোমার কি গঠন করে? টিস্যু গঠন করে। তো একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয়, তাদেরকে আমরা কি বলবো? টিস্যু বা কলা বলবো। টিস্যুর অপর নাম হচ্ছে কলা। ঠিক আছে? কলা। টিস্যুর অপর নাম হচ্ছে কলা। তাহলে অভিন্ন হয়, কাজও যদি এক হয় আর কি। অভিন্ন মানে কি? এক। টিস্যু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। নামের মাঝে মিল পাবা। ভাজক মানে হলো যেটা বিভাজিত হবে। ভাজক মানে কি? যেটা বিভাজিত হবে। আর স্থায়ী টিস্যু মানে যেটা স্থায়ী, কোনো বিভাজিত হবে না। তাহলে ভাজক টিস্যু মানে যেটা বিভাজিত হবে, আর স্থায়ী টিস্যু মানে কি? যেটা বিভাজিত হবে না, মানে একদম ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না। আর বুঝতে পারছো? তাহলে এটা আমরা পড়লাম। টিস্যু কয় ধরনের? টোটাল দুই ধরনের, ভাজক এবং স্থায়ী। ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, কিন্তু স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে না। ভাজক টিস্যুর কোষগুলো কেমন? তোমার বিভাজনে সক্ষম হয়। হ্যাঁ, ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, কিন্তু স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে না। তো এটাই বলছে। স্থায়ী টিস্যু তিন ধরনের হতে পারে, নাম মনে রাখতে হবে। স্থায়ী টিস্যু কয় ধরনের? তিন ধরনের। সরল, জটিল এবং নিঃস্রাবী বা ক্ষরণকারী। এখান থেকে তোমার খরিতে হবে আর কি, আমরা পূর্ব উদাহরণগুলো। তাহলে দেখো আমরা টিস্যু পেলাম দুই ধরনের, একটা হচ্ছে ভাজক, একটা হচ্ছে স্থায়ী। ভাজক টিস্যু তিন ধরনের: সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু, নিঃস্রাবী টিস্যু। ঠিক আছে? তাহলে স্থায়ী টিস্যু কয় ধরনের? তিন ধরনের। স্থায়ী টিস্যু তিন ধরনের: সরল, জটিল এবং নিঃস্রাবী বা ক্ষরণকারী। সরল, জটিল, নিঃস্রাবী বা ক্ষরণকারী। তো দেখো আমরা সরল এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সরল টিস্যু বা সিম্পল টিস্যু। দেখো, সরল টিস্যু বা সিম্পল টিস্যু, তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ছি হলো তোমার টিস্যু। টিস্যু কি? টিস্যু হলো অনেকগুলা কোষ মিলে, হুম, দেখতে পাবা, একটু ইয়ে করো, হোল্ড করো। ঠিকভাবে দেখা যাচ্ছে? আলী, তোমার কাছে ঠিকভাবে দেখা যাচ্ছে? সব কথা শোনা যাচ্ছে স্পষ্ট? আচ্ছা, তুমি ল্যাপটপে করতেছো নাকি ক্লাস? ওকে। আচ্ছা। আচ্ছা, দেখো টিস্যু। টিস্যু মানে কি বললাম? টিস্যু মানে হলো অনেকগুলো কোষ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে তাকে আমরা কি বলবো? টিস্যু বলবো। হ্যাঁ, অনেকগুলো কোষ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে, কয়েকটা কোষ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে তাকে আমরা কি বলবো? টিস্যু বলবো। ঠিক আছে? কয়েকটা নির্দিষ্ট কোষ মিলে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করলে তাকে আমরা টিস্যু বলবো। তো টিস্যু হচ্ছে তোমার দুই প্রকারের, একটা হচ্ছে তোমার ভাজক টিস্যু, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। একটা হচ্ছে কি? ভাজক টিস্যু, একটা হচ্ছে তোমার স্থায়ী টিস্যু। ঠিক আছে? দেখো আমাদের স্থায়ী টিস্যু তিন ধরনের, একটা হচ্ছে সরল, জটিল এবং নিঃস্রাবী।
তোমার মনে হয় একটু সমস্যা করতেছে ইন্টারনেট, এই জন্যই ঝামেলা। তাহলে টিস্যু আমরা দুই ধরনের পেয়েছি, বাজক এবং স্থায়ী। বাজক টিস্যু মানে যেটা বিভাজিত হবে, স্থায়ী মানে যেটা বিভাজিত হবে না। এবং এই স্থায়ী টিস্যু আবার তিন ধরনের: সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। ঠিক আছে, এখন আমরা যদি সরল টিস্যু নিয়ে কিছু পড়াশোনা করি, দেখো যে টিস্যুর কোষগুলা, দেখো সরল মানে কি, সরল দেখতে অনেকটা একই রকম হবে। যে টিস্যুর প্রতিটির আকার, যেই টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি, গঠনের দিক থেকে অভিন্ন মানে এক, তাকে আমরা সরল টিস্যু বলবো। তাহলে সরল টিস্যু কাকে বলবা? এক্ষেত্রে কোষগুলো দেখতে, এই যে মনে করো সব কোষ দেখতে একই রকম, সব কোষ দেখতে কি তোমার একই রকম হবে। আমরা জানি টিস্যু হল অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয়। তাহলে সবগুলা কোষ যদি দেখতে একই রকম হয়, একই রকম হয়, তাহলে তাকে আমরা বলবো সরল টিস্যু। তাহলে সরল টিস্যুর কোষগুলো কেমন দেখতে? একই রকম হয়। যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন, তাকে সরল টিস্যু বলা হয়। সরল টিস্যু কাকে বলে? যে টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি, গঠনের দিক থেকে অভিন্ন, তাকে সরল টিস্যু বলা হয়। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা প্যারেনকাইমা, কুলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কুলেনকাইমা এবং কি স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, তাহলে সরল টিস্যু কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে: প্যারেনকাইমা, কুলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। দেখো টিস্যু কয় প্রকার? দুই প্রকার, বাজক এবং স্থায়ী। বাজক টিস্যু, স্থায়ী টিস্যু তিন প্রকার: সরল, জটিল এবং নিঃস্রাবী। এই বাজক টিস্যু নিয়ে তোমরা জানবা হলো এইচএসসিতে গেলে। হ্যাঁ, এইচএসসিতে গেলে বাজক টিস্যু নিয়ে পড়বা। এসএসসিতে আমরা স্থায়ী টিস্যু নিয়ে পড়াশোনা করি, এবং স্থায়ী টিস্যুর মূলত সরল এবং জটিল টিস্যু নিয়ে পড়াশোনা করি। বাকিগুলো আমরা এইচএসসিতে গেলে পড়বো। হ্যাঁ, তাহলে দেখো এই যে সরল টিস্যু এবং জটিল টিস্যু যদি আমরা দেখি, সরল টিস্যু মানে কি, এক্ষেত্রে কোষগুলো দেখতে একই রকম হবে, অনেকটা একই, তাহলে আমরা তাকে সরল টিস্যু বলবো। ওই সরল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। সরল টিস্যু কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। এখানে আমরা কী কী পাবো? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। বুঝে গেছে? তাহলে আমাকে আলী বলো তো, টিস্যু কয় ধরনের টোটাল? প্রধানত টিস্যু কয় ধরনের হয়? কি কি? বাজক টিস্যু, স্থায়ী টিস্যু। এরপরে হলো আমাকে ঈশান বলবা, স্থায়ী টিস্যু কয় ধরনের ও কি কি? কি কি? স্থায়ী টিস্যু কয় ধরনের বললাম? স্থায়ী টিস্যু কয় ধরনের বললাম? স্থায়ী টিস্যু কয় ধরনের বললাম? স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু। ফারজান বলো তো। হুম, ফারজান বলো, সরল টিস্যু কয় ধরনের ও কি কি? তিন ধরনের। কি কি আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। গুড। ফারজান, কি থেকে ক্লাস করতেছো? মোবাইল নাকি ল্যাপটপ? মোবাইল। মোবাইল। মোবাইলে কি হেডফোন ইউজ করতেছো? না। আচ্ছা, আশেপাশে কি ফ্যান চলতেছে? না। বাসায় কি এসি আছে? না। আচ্ছা, না তোমার এই যে সাউন্ডটা একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার বলতে মাইক্রোফোন এর মতো অনেকটা, এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করলে যেমন সাউন্ড হয় এরকম, এই জন্য জিজ্ঞেস করলাম। না, এয়ারপড ইউজ করি। মানে তুমি ইয়ারফোন থেকে কথা বলতেছো এখন আমার সাথে? মানে ব্লুটুথ এগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি, মানে এখন ওখান থেকে কথা বলতেছো নাকি মোবাইলের মাইক্রোফোন দিয়ে ক্লাস করতেছো? না, এখান এয়ারপড। থেকে। এই জন্য সাউন্ড এত ক্লিয়ার, একদম মানে ক্লিয়ার সাউন্ডটা। ওকে, দেখো
তো এরপরে আমরা সরল টিস্যুর মধ্যে ঢুকে যাই, প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এখানে আমরা 3 ভাগে ভাগ করেছি, হ্যাঁ, সরল টিস্যুকে আর কি। দেখো প্যারেনকাইমা হলো উদ্ভিদ দেহের, প্যারেনকাইমা আমরা খুব গুরুত্বপূর্ণ, প্যারেনকাইমার চিত্রটা দেখে দেখে আমরা পড়বো। এখানে তোমাকে প্যারেনকাইমাটা চিত্র দেওয়া আছে, দেখো তো একটু চিত্রটা। খ নাম্বার চিত্রটা হচ্ছে প্যারেনকাইমা। ক নাম্বার আমরা কী কী দেখতে পাচ্ছি এখানে? এখানে তোমার বাইরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোষ প্রাচীর, হ্যাঁ। চিত্রগুলো একটু খেয়াল করতে হবে, চিত্রগুলো পরীক্ষায় আসে, এগুলা পরীক্ষা আসে। প্যারেনকাইমার চিত্র হলো এটা। এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোষ প্রাচীর। দেখো কোষগুলো দেখতে কিন্তু অনেকটা একই রকম, এই যে গোল গোল সবগুলো দেখতে অনেকটা একই রকম না, এই জন্য এটাকে আমরা কি বলবো, সরল টিস্যু। এবং এগুলো তোমার এরকম থাকবে। দেখো এটা হচ্ছে তোমার তক্তকে জেলের মতো একটা সাইটোপ্লাজম পাবো এখানে কিছু, এই মাঝখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে একটা কোষ, এটা আরেকটা কোষ। এই কোষগুলোর মাঝে এরকম একটা গ্যাপ আছে না, ফাঁক আছে না, এই যে একটু গ্যাপ আছে না, এগুলাকে বলবো আন্তঃকোষীয় ফাঁক, ঠিক আছে, ইন্ট্রাসেলুলার গ্যাপ। ওকে, তাহলে এগুলো আমরা দেখতেছি, এটা হচ্ছে প্যারেনকাইমা কোষ। তাহলে মনে রাখো, চিত্র যত ভালো মনে রাখতে পারবা তোমার জন্য তত সহজ হয়ে যাবে বিষয়গুলো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কোষ প্রাচীর, এবং আমরা এই জায়গায় কোষগুলো দেখতে পাচ্ছি, মাঝখানে নিউক্লিয়াস আছে, এখানে আন্তঃকোষীয় ফাঁক দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখো আমাদের এই প্যারেনকাইমার তথ্য কি কি দেওয়া আছে এখানে। উদ্ভিদ দেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়, মানে উদ্ভিদের প্রায় অংশে আমরা এদের দেখতে পাই। এই টিস্যুর কোষগুলো জীবিত, হ্যাঁ, এগুলো কেমন জীবিত। ওকে, এবং আমাদের সমবেশী হয়, এগুলো কেমন হয়, সমবেশী হয়, পাতলা প্রাচীরযুক্ত হয়, প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হয়। তাহলে আমাদের এই কোষগুলা সমবেশীয়, দেখো অনেকটা সমবেশীয় না, আমাদের এখানে কোষগুলোর মধ্যে ব্যাস অনেকটা সমান, প্রত্যেকটার মধ্যে ব্যাস সমান হয়, ব্যাস সমান হয়। এই জন্য এগুলো কেমন হয়, অনেকটা সমবেশী হয়, পাতলা প্রাচীরযুক্ত হয়, প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হয়। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। এই টিস্যুতে আমরা আন্তঃকোষীয় ফাঁকটা দেখব। কোষ প্রাচীর পাতলা হয়, সেলুলোজ দিয়ে তৈরি হয়। কোষ প্রাচীরটা কেমন, পাতলা, একদম তিন, সেলুলোজ দিয়ে তৈরি। এইসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলা হয়, মনে রাখিও। প্যারেনকাইমাতে যখন ক্লোরোপ্লাস্ট থাকবে, ক্লোরো, ক্লোরো মানে ক্লোটা যুক্ত হয়ে যাবে, জাস্ট ক্লোরেনকাইমা বলে দিবা, তাকে কি বলবা, ক্লোরেনকাইমা। তাহলে আমাদের এখানে ক্লোরোপ্লাস্টে যখন তোমার আমাদের প্যারেনকাইমা যুক্ত থাকবে তখন তাকে কি বলবো, ক্লোরেনকাইমা। আমাদের প্যারেনকাইমাতে যখন ক্লোরোপ্লাস্ট যুক্ত থাকবে তখন তাকে বলবো আমরা ক্লোরেনকাইমা। তো আরেকটা হচ্ছে এখানে ইয়ার, ইয়ার মানে কি, বায়ু না, ইয়ার, ইয়ার মানে কি, বায়ু। তাহলে যখন আমাদের ইয়ার যুক্ত থাকবে, ইয়ার, ঠিক আছে, তখন তাকে আমরা বলবো এরেনকাইমা। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে আমরা ইয়ার বলবো, কারণ এখানে বায়ু থাকবে। বায়ুকুঠুরি মানে কি, মানে একটা গ্যাপ আর কি, হ্যাঁ। তাহলে বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে আমরা কি বলবো, এরেনকাইমা, মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে। তাহলে বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে আমরা কি বলবো, এরেনকাইমা। ওকে, তাহলে প্যারেনকাইমার মধ্যে আমরা কয় ধরনের কোষ পাচ্ছি, কয় ধরনের বিষয় পাচ্ছি, দুই ধরনের। একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে তোমার ক্লোরেনকাইমা। প্যারেনকাইমার মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাকে বলবা ক্লোরেনকাইমা, প্যারেনকাইমার মধ্যে যদি বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা থাকে তাকে এরেনকাইমা বলা হয়। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্যদ্রব্য পরিবহন করা। তাহলে প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি, প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হলো কাজ দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্যদ্রব্য পরিবহন করা, ঠিক আছে। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি, প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হলো দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। মনে থাকবে, প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হলো তোমার দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্যদ্রব্য পরিবহন করা। এরপর আসে যে কুলেনকাইমা। কুলেনকাইমার মধ্যে আমরা কী কী পাবো, এগুলো হচ্ছে বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি করা হয়। কোষ প্রাচীর সেলুলোজ এবং প্যাকটিন জমা হয়ে পুরু হয় এবং কোনাগুলোকে পার্শ্বের প্রাচীরের তুলনায় অধিক মোটা দেখায়, ঠিক আছে। তোমার এই যে প্যারেনকাইমা, তোমার এখানে প্যারেনকাইমা কেমন, তোমার এই কাজগুলো একটু মনে রাখতে হবে, প্যারেনকাইমা কোষের কাজ, হ্যাঁ। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্যদ্রব্য পরিবহন ইত্যাদি। এরপর হচ্ছে কুলেনকাইমা। কুলেনকাইমা কেমন, এগুলো হচ্ছে বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি করা হয়। কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়। কোষ প্রাচীরগুলো কেমন, কোষ প্রাচীরগুলো সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয় এবং কোনাগুলোকে পার্শ্বের প্রাচীরের তুলনায় অধিক মোটা দেখায়।
তাহলে আমাদের এই যে কোলেনকাইমাগুলা তোমার কেমন হয়, সেলুলোজ এবং প্যাকটিন জমা হয়ে পুরু হয় এবং কোনাগুলোকে পার্শ্বের প্রাচীরের তুলনায় অধিক মোটা দেখায়। এখানে আমাদের এই যে কোলেনকাইমার চিত্রটা দেখলেই বুঝতে পারবা। এই যে দেখো এখানে আমাদের চিত্রটা দেখাচ্ছে, এখানে তোমার দেখো এগুলো অনেকটা এরকম না, আমাদের এগুলো গোল না কিন্তু, হ্যাঁ এগুলো গোল না, গোল না। এবং এখানে কোষ প্রাচীর আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে। দেখো দেয়ার ইজ নো ইন্টারসেলুলার গ্যাপ, এখানে কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই। হ্যাঁ এখানে আন্তঃকোষীয় ফাঁক নাই যেমনটা এখানে ছিল। সো কি চিত্রগুলো একটু খেয়াল করবা, এখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই কোলেনকাইমা। ওকে, তো জাস্ট চিত্র দেখেই তুমি যা বুঝতেছো তা, এখানে আহামরি আর কিছু না, এগুলো অনেক কঠিন লাগার মতো কিছু না। তাহলে পুরু হবে মানে একটু মোটা হবে আর কি। এদের কোষপ্রাচীর অসমভাবে পুরু, মানে সব জায়গায় একই রকম না, মানে একটু মনে করো এই জায়গায় একটু বেশি মোটা, এই জায়গায় কম মোটা, এই জায়গায় আবার বেশি মোটা, তাহলে এরকম অনেকটা। কোনাগুলো প্যাকটিন জমা হয় অধিক পুরু হয়, কোনাগুলোতে প্যাকটিন জমা হয় বেঁধে একটু বেশি পুরু হয়। এই টিস্যুর কোষগুলো লম্বাটে হয়, সজীব হয়। এই টিস্যুর কোষগুলো কেমন হবে, এখানে দেখো এবার একটা তোমাকে এরকম দেয়া নাই এখানে, আচ্ছা দেয়া নাই এখানে কোষগুলা, এটা দেয়া নাই। এই শিশু কোষগুলো কেমন হবে, লম্বাটে হবে, সজীব হয়। সজীব মানে এদের মধ্যে প্রোটোপ্লাজম থাকবে, মানে এরা জীবিত। এরা প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি করা হয়। এরা কেমন হবে, তোমার প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি হয়। এতে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, কোষ প্রান্ত চৌকোনাকার, সরু বা তির্যক হতে পারে। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদদাহকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। ঠিক আছে, খাদ্য প্রস্তুত করা এবং উদ্ভিদদাহকে দৃঢ়তা প্রদান করা কি এদের প্রধান কাজ হতে পারে। তাহলে কোষ প্রান্ত চৌকোনাকার, সরু বা তির্যক হতে পারে। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদদাহকে দৃঢ়তা প্রদান করা এবং এদের প্রধান কাজ। পাতার শিরা এবং পত্রবৃন্তে এদের দেখা যায়। এদের কোথায় দেখতে পাবা, এদের হচ্ছে পাতার শিরা। তাহলে আমরা এগুলোকে কোথায় পাবো, কোলেনকাইমা কোষগুলোকে কোথায় পাবো, পাতার শিরা। পাতার শিরা তো চিনো, এটা হচ্ছে আমাদের পাতা, পাতার অনেকগুলো অংশ আছে। এটা হচ্ছে আমাদের পাতা হচ্ছে না, ধরো এটা হচ্ছে একটা ডাল, হ্যাঁ ডালের মধ্যে, সরি মনে করো এইখান থেকে এরকম একটা পাতা আছে, হ্যাঁ তো এই পাতার অনেকগুলো অংশ থাকে, এখানে পাতার একটা বুটা থাকে, হ্যাঁ বুটা। এবং এই যে এই অংশটাকে বলা হচ্ছে লেমিনা বা পত্রফলক। এই লেমিনার মধ্যে এখানে একটা মিডল আমরা বেন মানে শিরা পাবো, কেন্দ্রীয় শিরা, এবং এখানে কিছু এরকম শিরা পাবো, হ্যাঁ ব্রাঞ্চ আর কি। পাতা তো দেখছো সবাই, এগুলো হচ্ছে শিরা, পাতার কি শিরা। এই পাতা শিরার মধ্যে আমরা কুলেনকাইমাগুলো পাবো, ঠিক আছে। তাহলে আমরা কোথায় পাবো এদেরকে, পাতার শিরার মধ্যে পাবো, পাতার শিরা এবং পত্র বিনতে মানে পাতার বিনতে। এই যে এটা যদি তোমার একটা পাতা হয়, পাতার এই যে একদম গোড়ার দিকে যেটা পাবে এটা হচ্ছে পাতার বিন্ত, পত্র বিন্ত, ঠিক আছে। প্রোটোপ্লাজমপূর্ণ, এবং এখানে আমরা কোথায় পাবো, লম্বাটে সজীব কোষ দিয়ে তৈরি আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, পত্রবিনতে পাওয়া যাবে। হ্যাঁ, কচি এবং নমনীয় কাণ্ড মানে হচ্ছে তোমার একদম নমনীয়, যেমন কুমড়া দণ্ডকলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। তাহলে এটা আমরা কোথায় পাবো, কচি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়া দণ্ডকলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। তাহলে এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা তোমার খাদ্য প্রস্তুত করবে, ঠিক আছে। আচ্ছা আসো স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা এই টিস্যুর কোষগুলা শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়। তাহলে স্ক্লেরেনকাইমা কোষগুলা কেমন, স্ক্লেরেনকাইমা কোষগুলা হচ্ছে অনেক কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়। তাহলে দেখো এই জায়গায় আমাদের স্ক্লেরেনকাইমার কোষগুলো দেওয়া আছে, অনেক শক্ত হবে এবং পুরু প্রাচীর, দেখো অনেক মোটা না, এই যে এই জায়গায় আমাদের যদি খেয়াল করো এই যে প্রাচীরগুলা অনেক মোটা কিন্তু, হ্যাঁ প্রাচীরগুলা কেমন অনেক মোটা, হ্যাঁ অনেক মোটা। এবং এখানে আমাদের পুরু দেখাচ্ছে, এই যে এটা অনেক পুরু, হ্যাঁ এটাই বলতেছে আর কি, লম্বা এবং মোটামুটি আকারে লম্বা দেখাচ্ছে, এগুলো গোল না কিন্তু, হ্যাঁ। প্রোটোপ্লাজমবিহীন, প্রোটোপ্লাজমবিহীন মানে এরা মৃত হবে, মানে এরা ডেড, তোমার জীবিত না। লিগনিন যুক্ত, লিগনিন পাবা, যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যু। তাহলে আমাদের একটু কাজগুলো পড়ে যেতে হয়। প্যারেনকাইমার কাজ হলো কি, খাদ্য
দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা। তাহলে দেখে এটা দেহ গঠন করবে, মানে বডির স্ট্রাকচারটা গঠন করবে। খাদ্য প্রস্তুত করবে মানে উদ্ভিদের জন্য গ্লুকোজ জাতীয় খাদ্যটা তৈরি করবে। খাদ্যটা তৈরি করে আবার খাদ্যটা সঞ্চয়ের কাজও করবে, তারা সঞ্চয় করবে। সঞ্চয় করবে করে আবার এটা পরিবহনের কাজও করবে, মানে এটা আবার চারিদিকে সাপ্লাই করবে, পাতা কাণ্ড সব দিকে সাপ্লাই করবে। প্যারেনকাইমার কাজ কিন্তু অনেক, খাদ্য প্রস্তুত, দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্যটা সঞ্চয় করা, আবার পরিবহন করা। আর কোলেনকাইমার কাজ শুধুমাত্র কি, খাদ্য প্রস্তুত করা, ঠিক আছে। কোলেনকাইমার কাজ শুধুমাত্র একটা, খাদ্য প্রস্তুত করা। স্ক্লেরেনকাইমার কাজও গুরুত্বপূর্ণ, স্ক্লেরেনকাইমার কাজ আমরা লাস্টের দিকে পড়বো। স্ক্লেরেনকাইমা টিস্যু বলে প্রাথমিক অবস্থায় কোষগুলোর প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে যায় মৃত কোষ। ওই যে বললাম না, প্রোটোপ্লাজম যেখানে থাকবে না সেটাই মৃত বা ডেড, ঠিক আছে। তাহলে প্রোটোপ্লাজম না থাকলে এটাকে মৃত বলবো। কোষগুলো প্রধানত দুই ধরনের হয়, ফাইবার এবং স্ক্লেরাইট। কোষগুলো কেমন হয়, দুই ধরনের। তাহলে এই যে আমাদের স্ক্লেরেনকাইমার কোষ দুই ধরনের হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে ফাইবার এবং স্ক্লেরাইট, খুব গুরুত্বপূর্ণ। স্ক্লেরেনকাইমার কোষটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইট, ঠিক আছে। দেখো, উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান মানে হচ্ছে স্ট্রাকচারটা তোমার করে পানি এবং খনিজ লবণ পরিবহন করে, এর মূল কাজ। তাহলে বললাম এটার কাজ কি, দৃঢ়তা প্রদান মানে উদ্ভিদ দেহকে শক্ত রাখে, এটা পানি এবং খনিজ লবণ পরিবহন করা এদের মূল কাজ। ফাইবার, দেখো ফাইবারের উদাহরণটা জাস্ট মনে রাখি, এখান থেকে আর কিছু মনে রাখতে হবে না। উদাহরণ তো দেওয়া নাই। আচ্ছা, এখান থেকে বুতা হতে পারে, এখানে কুফ বলা হয়, এই যে এগুলো মনে রাখি। বাস্ট ফাইবার, বাস্ট ফাইবার উদাহরণ হচ্ছে পাট, আমাদের পাট আছে না, পাট হলো বাস্ট ফাইবার উদাহরণ। সারফেস ফাইবার, জাইলাম ইত্যাদি। স্ক্লেরাইডের অপর নাম হলো স্টোন সেল, এটা মনে রাখিও। স্ক্লেরাইডের অপর নাম হচ্ছে স্টোন সেল। স্ক্লেরাইড, স্টোন সেল, স্ক্লেরাইড এবং স্টোন সেল। এরা খাটো হয়, সমবেশী হয়, কখনো লম্বাটে, আবার কখনো তারকাকার হতে পারে। তাহলে আমাদের স্ক্লেরাইড কেমন হতে পারে, স্ক্লেরাইডের অপর নাম হচ্ছে স্টোন সেল। স্ক্লেরাইডের অপর নাম কি, স্ক্লেরাইডের অপর নাম হলো তোমার স্টোন সেল। এরা খাটো হতে পারে, সমাবেশী হতে পারে, কখনো লম্বাটে, আবার কখনো তারকাকার হতে পারে। হ্যাঁ, স্ক্লেরাইড যেমন তোমার স্টোন সেল, এটা খাটো, সমাবেশী, কখনো লম্বাটে, আবার কখনো তারকাকার হতে পারে। এদের গৌণপ্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত। তাহলে স্ক্লেরাইডের গৌণপ্রাচীরগুলো কেমন, খুবই শক্ত হতে পারে, অত্যন্ত পুরু হতে পারে এবং লিগনিন যুক্ত হতে পারে। হ্যাঁ, পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষপ্রাচীর কুফযুক্ত হয়। পরিণত স্ক্লেরাইডটা কেমন হয়, তোমার মৃত হয়, ডেড, এবং এদের কোষপ্রাচীরও কুফযুক্ত থাকে, ঠিক আছে। তো এতটুকু জানলে চলবে, এবং এখান থেকে আহামরি আর কিছু নাই। হ্যাঁ, জাস্ট কাজগুলো মনে রাখার চেষ্টা করি, সব কিছু তো মনে রাখতে পারবে না। কাজ, প্যারেনকাইমার কাজ কি, খাদ্য প্রস্তুত, খাদ্য গ্রহণ, খাদ্যদ্রব্য পরিবহন। কোলেনকাইমার কাজ হলো খাদ্য প্রস্তুত করা। স্ক্লেরেনকাইমার কাজ হলো আচ্ছা, আসবে একটু পরে, খেয়াল করো। আসছে। স্ক্লেরেনকাইমার কাজ হলো তোমার দৃঢ়তা প্রদান এবং পানি খনিজ লবণ পরিবহন। স্ক্লেরেনকাইমার দুই ধরনের হতে পারে, দুই ধরনের কোষ থাকতে পারে, ফাইবার এবং স্ক্লেরাইড। স্ক্লেরাইড বানাম স্টোন সেল, বাস এতটুকু জানলে চলবে, ঠিক আছে। এরপরের অংশটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো মতো করে খেয়াল করে। হ্যাঁ, জাইলাম এবং ফ্লোয়েমের অংশটা। তাহলে আমরা মূলত কী শেষ করলাম, দেখো আমরা তোমার সরল টিস্যু পড়ছিলাম, তাই না। এই যে সরল টিস্যু, উদ্ভিদ টিস্যু নিয়ে পড়তেছিলাম। এখানে হচ্ছে তোমার সরল টিস্যু এবং জটিল টিস্যু। হ্যাঁ, সরল টিস্যু এবং জটিল টিস্যু। এই যে সরল টিস্যু আমরা পড়লাম প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা ইত্যাদি, ঠিক আছে। সরল টিস্যু নিয়ে আমরা পড়াশোনা করলাম। এখন আমরা পড়বো তোমার সরল টিস্যু গেল। এখন আসো আমরা যদি জটিল টিস্যুর মধ্যে যাই, জটিল টিস্যুর মধ্যে এখানে আলোচনা করা হয়েছে তোমার জটিল টিস্যু। হ্যাঁ, জটিল টিস্যু যদি পড়ি, সরল টিস্যু শেষ, সরল টিস্যু তিন ধরনের পড়লাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এখন আসে জটিল টিস্যু ও কমপ্লেক্স টিস্যু। জটিল টিস্যুর মধ্যে আমরা তিন ধরনের টিস্যু নিয়ে পড়াশোনা করব, দুই ধরনের টিস্যু নিয়ে পড়াশোনা করব, একটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে দেখো, সরল টিস্যু কী ছিল, প্যারেনকাইমা বা পি দিয়ে মনে রাখতে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা বা পিএসসি, পিএসসি দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, সরল টিস্যু হচ্ছে কি, পিএসসি। সরল টিস্যু হচ্ছে তোমার পিএসসি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই যে এস দিয়ে স্ক্লেরেনকাইমা, সি দিয়ে যে পিএসসি পরীক্ষা দাও না তোমরা, পিএসসি পরীক্ষা ক্লাস 5-এ, ওটা দিয়ে মনে রাখতে পারো। সরল টিস্যু, সরল টিস্যু হচ্ছে কেমন, পিএসসি, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কুলেনকাইমা। আর জটিল টিস্যু কি, জটিল টিস্যু হচ্ছে তোমার জাইলেম এবং ফ্লুয়েম, জাইলেম এবং বা জেএফ, ঠিক আছে।
জ্যাব দিয়ে মনে রাখতে পারো। জটিল টিস্যু হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। দিয়ে আমরা জটিল টিস্যু হয়ে যায়, তাহলে ফ্লোয়েমটা মনে রাখো। জাইলেম এবং ফ্লোয়েম, এটা নেমোনিক মনে রাখিও না। জাইলেম এবং ফ্লোয়েম, জটিল টিস্যুর এর নাম কি? কয় ধরনের কোষ পাবো জটিল টিস্যুতে? জাইলেম এবং ফ্লোয়েম। আর শর্ট টিস্যুতে পিএসসি, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কুলেনকাইমা। প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং কুলেনকাইমা মনে রাখিও, হ্যাঁ। জটিল টিস্যুতে তাহলে কী কী পাবো দেখো? জাইলেম পাবো এবং ফ্লোয়েম পাবো। জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে যদি আমরা দেখি, জাইলেমের কাজ কি? জাইলেম হলো তোমার, আমাদের এদেরকে পরিবহন টিস্যু বলা হয়, বুঝছো? জাইলেম এবং ফ্লোয়েমকে একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল বলা হয়। পরিবহন টিস্যুগুচ্ছ মানে কি? পরিবহন টিস্যুগুচ্ছ মানে হলো আমাদের এই ক্ষেত্রে তারা উদ্ভিদের খনিজ লবণ এবং উৎপাদিত খাদ্যবস্তু বা আলটিমেটলি যত কিছু পরিবহনের প্রয়োজন হয় এগুলো পরিবহনের কাজ করে। পরিবহন টিস্যু মানে কি? যারা পরিবহন করবে, খুব স্বাভাবিক বিষয়, বুঝছো? তাহলে জাইলেম কিছু দেখো, জাইলেম হলো দুই ধরনের, একটা হচ্ছে প্রাথমিক এবং গৌণ জাইলেম। তাহলে জাইলেম কয় ধরনের? প্রাথমিক জাইলেম এবং গৌণ জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক বলা হয়। প্রোক্যাম্বিয়াম আসলে তোমরা বুঝবা না, এটা ইন্টারের আমরা মানে একটা টপিক। প্রোক্যাম্বিয়াম হলো দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, হ্যাঁ। তো জাইলেম হলো প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট। জাইলেমকে প্রাথমিক জাইলেম বলা হয়। প্রাথমিক বৃদ্ধির শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে সেখানে গৌণ জাইলেম সৃষ্টি হয়। আচ্ছা, এটা কিছু জানতে হবে না। জাইলেম হলো দুই ধরনের, প্রাথমিক এবং গৌণ, শেষ। এরপরে প্রাথমিক জাইলেম হচ্ছে আবার দুই ধরনের, তোমার প্রাথমিক অবস্থায় একে প্রোটোজাইলেমও বলা হয়, পরিণত অবস্থায় মেটাজাইলেম বলা হয়। মেটাজাইলেমের অভ্যন্তর অবস্থায় গহ্বরটা বড় থাকে। জাইলেম কয়েক ধরনের টিস্যু থেকে, এইটা পড়তে হবে, আর কিচ্ছু মনে না রাখো, এখান থেকে পড়িও। জাইলেম কয়েক ধরনের কোষ নিয়ে গঠিত, 4 ধরনের কোষ আমরা পড়বো। ট্রাকিড, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ঠিক আছে? ট্রাকিড, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে এই কোষগুলোর নাম, হ্যাঁ। কী দিয়ে মনে রাখতে পারো? এটা এমনিই মনে রাখো, হ্যাঁ। এটা 4টা শব্দ, শুধু 3টা শব্দ। ট্রাকিড ভেসেল, এ থেকে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ঠিক আছে? তাহলে আমরা জাইলেমের মধ্যে 4টা কোষ পাবো, 4টা কোষ পাবো, এটাই মনে রাখতে হবে তোমাদেরকে। জাইলেমের মধ্যে 4টা কোষ পাবো, ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আমি একটু পর জিজ্ঞেস করবো কিন্তু, হ্যাঁ। এখানে দেখো ট্রাকিড কোষটা কেমন? ট্রাকিড কোষটা একটু সুছালু টাইপের, এবং এখানে আমরা মাঝখানে কুফ পাবো। এই এইগুলো আমাদের ড্রয়িং লেভেল আসবে পরীক্ষায়, মনে রাখিও চিত্রগুলো। এবং কোষটা খেয়াল করো জাস্ট কেমন। আর বেসাল কোষটা হচ্ছে এরকম অনেকটা, এরকম একটু মোটা। জাইলেম ফাইবারটা হচ্ছে এমন চিকন টাইপের। তাহলে দেখো ট্রাকিড, এই কোষগুলো কেমন লম্বা, এই যে লম্বা দেখতে পাচ্ছ না? এবং এর প্রান্তদের সরু, এই যে এদিকেও সরু আছে, এদিকেও সরু আছে। সুছালু, প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয় এবং অভ্যন্তরের গহ্বরটা বন্ধ হয়ে যায়। এই যে প্রাচীরে এখানে তোমার লিগনিন জমা হয়, এই জন্য মোটা, হ্যাঁ। এই যে প্রাচীরটা কেমন মোটা, ফলে পানির চলাচলের পাশাপাশি জুডাকূপের বা পেয়ার পিটস মাধ্যমে হয়ে থাকে। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, যেমন বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার কিংবা কোপাঙ্কিত। তাহলে আমাদের এই যে প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের কিন্তু হতে পারে, হ্যাঁ। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে তোমার বলয়াকার, প্রাচীরের পুরুত্বটা কয়েক রকম হতে পারে। বলয়াকার, সর্পিলাকার, মানে আমাদের এখানে পুরুত্বটা আর কি তোমরা বুঝতে এখানে যায় না, এই পুরুত্বটা তোমার বলয়াকার হতে পারে। সর্পিলাকার, সর্পিলাকার মানে হলো সাপের মতো হতে পারে, হ্যাঁ। এরপর হচ্ছে সুপানাকার, সুপানাকার মানে হলো একটা পানের মতো, এই যে পানের মতো। আর জালিকাকার মানে হলো এরকম জালের মতো, এরকম জালের মতো, ঠিক আছে? তো কুপাঙ্কিত মানে এরকম এরকম থাকবে, কুপাঙ্কিত। তাহলে ফার্নবার্গের অণুবীজ আবৃত্তি যদি গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়, কোষরসের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান করে প্রধান কাজ। এই কাজটা জাস্ট পড়িও। কোষরসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান এর প্রধান কাজ, হ্যাঁ। এরা কখনো কখনো খাদ্য সঞ্চয়ের কাজও করে থাকে। আচ্ছা, এবার আসো ভেসাল কোষটা। ভেসাল কোষগুলা খাটো হয় চোঙের মতো, এই যে এগুলা অনেকটা খাটো না, এটা একটু খাটো হয় এবং এটা চোঙের মতো, এখানে মাঝখানে একটা জায়গা থাকে, এই জন্য চোঙের মতো। এবং এরা কোষগুলো একটার মাথা একটা সজ্জিত হয়ে প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটা দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে। এই কোষগুলা একটার উপর একটা মাথা, এই যে একটার উপর একটা মাথা, এরকম একটার উপর একটা মাথায় সজ্জিত থাকে। ফলে কোষরসের উপর ওঠার জন্য একটা সরু পথের সৃষ্টি হয়। এখানে তোমার এখানে পাশে আর কি, হ্যাঁ, পাশে একটা এরকম ছোট্ট একটা নলের মতো সৃষ্টি হয়, যেটা দিয়ে কোষরসটা পরিবহন করে। তো প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও মৃত অবস্থায় মৃত বা প্রোটোপ্লাজমবিহীন হয়। ব্যাসেলের প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্ন রূপে হতে পারে, সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার, কুপাঙ্কিত ইত্যাদি। কয়েক সেন্টিমিটার লম্বা হতে পারে, তবে বৃক্ষ বা আরোহী অনেক লম্বা হতে পারে। এটা মনে রাখিও জাস্ট এই লাইন থেকে, এখান থেকে কিচ্ছু পড়তে হবে না, জাস্ট লাইনটা পড়ে। নগ্নবীজ উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটাম প্রাথমিক ব্যাসেল কোষ থাকে। দেখো
স্বাভাবিকভাবে নগ্নবীজি উদ্ভিদে আমাদের এটা থাকে না। নগ্নবীজি মানে হলো যেসব বীজ নগ্ন অবস্থায় থাকে, মানে খোলা। তাহলে নগ্নবীজি উদ্ভিদ মানে নগ্নবীজি উদ্ভিদে স্বাভাবিকভাবে এই ব্যাসাল কোষ থাকে না, বুঝছো? নগ্নবীজি উদ্ভিদে স্বাভাবিকভাবে ব্যাসাল কোষটা থাকে না। শুধুমাত্র নিটাম নিটাম নামক এক প্রকার উদ্ভিদ আছে যেখানে আমরা এই ব্যাসাল কোষটা পেয়ে থাকি। তাহলে নগ্নবীজি উদ্ভিদে স্বাভাবিকভাবে নিটাম আমাদের এটা থাকে না, ব্যাসাল কোষটা থাকে না। তবে একটা উদ্ভিদ আছে নিটাম, এই নিটামে আমাদের ব্যাসাল কোষটা থাকে। এদের কাজ হলো পানি এবং খনিজ লবণ পরিবহন করে ইত্যাদি। এবার আসো জাইলেম প্যারেনকাইমা। জাইলেম অবস্থিত প্যারেনকাইমা কোষ জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বলা হয়। এদের প্রাচীর পুরু এবং পাতলা হতে পারে। প্রাথমিক প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমার কোষ পাতলা এবং প্রাচীরযুক্ত হয়, তবে গণ জাইলেমে এরা পুরু প্রাচীরযুক্ত হয়ে থাকে এবং খাদ্য সঞ্চয় পানি পরিবহন করে এদের প্রধান কাজ। এতটুকু জানলে চলবে। জাইলেম প্যারেনকাইমার অপর নাম হচ্ছে উড প্যারেনকাইমা, এটা জানিও। আর কাজ হলো খাদ্য সঞ্চয় পানি পরিবহন করা মেনলি, ঠিক আছে? এবার আসে হচ্ছে জাইলেম ফাইবার। তাহলে আমরা জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার চার ধরনের কোষ, তিন ধরনের কোষ গেল। এবার আসে জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার কী কী? জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষ হচ্ছে জাইলেম ফাইবার, এদের আবার নাম উড ফাইবার। তাহলে জাইলেমে অবস্থিত যে স্ক্লেরেনকাইমা এটাকে জাইলেম ফাইবার বলা হয়। কোষগুলো লম্বা সরু এবং পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না, তাই এরা মৃত। তাহলে জাইলেম ফাইবারও কি তোমার মৃত কোষ, হ্যাঁ। এবং এরা তোমার যান্ত্রিক শক্তি যোগায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব উদ্ভিদে ও সবে জাইলেমে এরা অবস্থান করে। পানি এবং খনিজ পদার্থ পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদকে যান্ত্রিক সক্রিয়তা প্রদান ইত্যাদি টিস্যুর কাজ, ঠিক আছে? সেমভাবে আমাদের এখানে এই যে তোমার ফ্লোয়েম টিস্যুর মধ্যে আমরা চার ধরনের কোষ পাবো। সিপনল পাবো, সঙ্গী কোষ পাবো, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। আর কিছু না পারো যে জাস্ট এটা মানে অবশ্যই এখন পারতে হবে। জটিল টিস্যুর মধ্যে কয় ধরনের কোষ পাবা? তিন ধরনের। দেখো আমরা ট্রাকিড, ব্যাসেল, জাইলেমের মধ্যে আর কি তুমি চার ধরনের কোষ পাবা। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ওকে। জাইলেমের মধ্যে আমরা চার ধরনের কোষ পাবো। ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমের মধ্যে আমরা চার ধরনের কোষ পাবো। এটা হচ্ছে সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু বা ফ্লোয়েম ফাইবার, ওকে। তাহলে ফ্লোয়েমের মধ্যে তুমি তিন ধরনের কোষ পাবা, সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এগুলো একদমই নতুন তোমাদের জন্য, একদমই নতুন শব্দ। একটু কঠিন লাগতে পারে, নাও বুঝতে পারো, না বোঝাটাই স্বাভাবিক, বাট পড়তে হবে কয়েকবার করে, হ্যাঁ এগুলা। তো এই যে আমাদের জাইলেম প্রধান খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে। ফ্লেম পাতায় প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন স্থানে পরিবহন করে, মানে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে না পাতার মধ্যে, এই খাবারটা বিভিন্ন দেহের বিভিন্ন স্থানে পৌঁছায় দেওয়ার দায়িত্বই হলো ফ্লোয়েমের। তাহলে ফ্লোয়েম কী করে? তোমার দেহের বিভিন্ন জায়গায় খাবারটা পৌঁছায় দেয়, ঠিক আছে? এখন আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোষ নিয়ে কিছু পড়াশোনা আছে। এখানে একটা লম্বচ্ছেদ দেখা যাচ্ছে, খেয়াল করো। এখানে এই লম্বা কোষটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিপনল। সিপনলের পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিপ সঙ্গী কোষ, এবং এটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, এটা হচ্ছে সিপ প্লেট, ঠিক আছে? সিপকোষ দেখো, সিপকোষে জাস্ট এখানে আমাদের আহামরি কিছু না, দীর্ঘ পাতলা কোষ প্রাচীরযুক্ত কোষ সিপনল গঠন করে। সিপকোষটা কি গঠন করে? সিপনল গঠন করে, হ্যাঁ। সিপ্লেস পরশ থেকে আলাদা থাকে এবং এখানে কিছু করতে হবে না। গুপ্তবীজ উদ্ভিদের সিপনল ফ্লোয়েমে সঙ্গী কোষ এবং সিপনল থাকে, হ্যাঁ। এটা কাজ হলো পাতায় প্রস্তুত খাদ্য দেহের বিভিন্ন অংশে পরিবহন করা। আর সঙ্গী কোষ হলো তোমার সিপনলের মধ্যে সিপকোষে নিউক্লিয়াস থাকে না, এটা বলছে। এই যে এই লাইনটা কেন অবশ্যই পড়তে হবে, এটা পরীক্ষা আসে। পরিণত সিপকোষে কোনো নিউক্লিয়াস থাকে না, এই যে পরিণত সিপকোষে কোনো নিউক্লিয়াস থাকে না, এই বিষয়টা মনে রাখো, ঠিক আছে? সিপকোষে কোনো নিউক্লিয়াস থাকে না, একটা মাত্র কোষ। সঙ্গী কোষ হচ্ছে সিপকোষের পাশে যে থাকবে সেটা সঙ্গী কোষ। তার প্রতিটি সিপকোষের পাশে করে একটি প্যারেনকাইমা কোষ অবস্থান করে, এদের নিউক্লিয়াস বড় হয়, ধারণা করা হয় এই নিউক্লিয়াস সিপকোষের কার্যাবলী কিছু পরিমাণ হলেও নিয়ন্ত্রণ করে। এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতার প্রাচীরযুক্ত হয়। ফার্ন এবং ব্যক্তিবীজ উদ্ভিদের উপস্থিতি নাই। ফার্ন এবং ব্যক্তিবীজ উদ্ভিদে তোমার এটা পাওয়া যায় না। আচ্ছা, ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে আমরা কী কী পাবো? তোমার এইগুলো প্যারেনকাইমার মধ্যেই এদের আমরা কোথায় পাবো? ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে আমরা এগুলো পাবো, হ্যাঁ। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না, এই লাইনটা মনে রাখিও জাস্ট। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। ফ্লোয়েম ফাইবার, স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। এগুলো এক ধরনের দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশ পরস্পর থেকে যুক্ত থাকে এবং এদের বাস্ট ফাইবার বলা হয়। পাট বাস্ট ফাইবার উদাহরণ, পাটের আঁশ, হ্যাঁ, পাটের আঁশ বাস্ট ফাইবার উদাহরণ হয়। ওদের গৌণবৃদ্ধির সময় এ ফাইবার উৎপন্ন হয়। এসব কোষে প্রাচীরের কূপ দেখা যায় এবং ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়। তাহলে এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার বা তন্তু নিয়ে আমাদের মূলত পড়াশোনা। তোমরা এতটুকু পড়ে রাখিও। এখানে মোটামুটি অনেক পড়া, প্রত্যেকটা লাইন ভালো মতো করে একটু পড়তে হয়। সো যা পারো পড়ো, হ্যাঁ, বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, তাইলেই হবে। এখানে মোটামুটি আহামরি যে খুব বেশি কিছু বোঝার আছে তা না, মূলত মুখস্থের টপিক এই জায়গাগুলো অলমোস্ট মুখস্থ করতে হবে, এবং আমি যে জায়গাগুলো একটু গুরুত্ব দিতে বলছি এগুলো ভালো মতো করে দেখিও, তাইলেই হবে। বুঝে গেছে? একটু বোরিং ক্লাস, বাট করতে হবে,
সবাই পড়ে আসছে, তোমরা পড়ে যাইতে হবে, পারবা দেখবা যে আস্তে আস্তে। ওকে, একটু পড়তে হবে কষ্ট করে। বলো কারো কোনো জায়গায় অসুবিধা আছে কিনা, বা বুঝো না এমন কোনো টপিক আছে কিনা? জোনাইদ সব কিছু বুঝছো? ওকে, আদিরা হাসান বোঝা গেছে কি সব কিছু? আসসালামু আলাইকুম স্যার, জি বুঝছি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে ভালো মতো করে পড়ো। হ্যাঁ, আমরা নেক্সট দিন এর পরের টপিক থেকে শুরু করবো ইনশাল্লাহ। ভালো মতো করে পড়ো এতটুকু। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম সকলকে। আসসালামু আলাইকুম।